আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি জেফরি খান। এবং একসাথে বলতে চাই, ভৌতিক দুনিয়ার কিন্তু 227তম এপিসোড আজ প্রচার হতে চলেছে। ভাবা যায় দেখতে দেখতে 227তম এপিসোডে চলে আসলাম, এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এর মূল কারণ, আজকে অনেকদিন পর আহসান হাবিব ভাইয়ের একটা অসাধারণ ঘটনা পাচ্ছি, এবং সেটা কালো জাদুর নির্মম এক ভয়াবহ ধরনের পরিণতির ঘটনা। এবং এরপর মাহি ভাইয়ের একটা জিনের ঘটনা আছে, এবং এরপরে আরিসুন ভাইয়ের একটা ঘটনা আছে, মর্কের ঘটনা। এরপর ফিরোজ ভাইয়ের ঘটনা, রহস্যময় এক বট গাছের ঘটনা। বিশ্বাস করুন লাস্টের ঘটনাটা বেশি জোস, এবং প্রথমের ঘটনাগুলো মানে আজকের এপিসোডে প্রতিটা স্টোরি খুব বেশি ডার্ক এবং খুব বেশি অস্বাভাবিক রকম সুন্দর। আমি এতটুকু বলতে পারি যে আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণ যেন এক অন্য দুনিয়ায় হারিয়ে যাবেন, এতটুকু আমি বলতে পারি। খুব বেশি জোস স্টোরি, এবং এই জন্য বলবো যে আপনারা যেখান থেকে পারবেন বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। প্রতিটা ঘটনা ইউনিক এবং খুবই বেশি জোস স্টোরি আমার কাছে যেটা মনে হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি বলবো, রিকমেন্ড করবো আপনারা অবশ্যই নিজ নিজ জায়গা থেকে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর ভৌতিক দুনিয়া ঘটনা পাঠানোর সিস্টেম নিশ্চয়ই জানেন। ইমেল আইডি হচ্ছে ভৌতিকদুনিয়া@gmail.com, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 040093093011। এখানে ঘটনা পাঠিয়ে দিলেই চলবে। অবশ্যই প্রথমে দেখবেন ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন। গোটা দেশ শিক্ষার্থীর রক্তে রঞ্জিত, সেই রক্তে হিম করা ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো। ঘটনার শিরোনাম দিতে পারেন টর্চার সেল। এখানে কালো জাদুর মর্মান্তিক এক ঘটনা আছে। ঘটনায় উল্লেখ করা ব্যক্তিদের ছদ্মনাম দেওয়া হয়েছে। এখানে পাবেন জিসান কবিরাজকে ইনশাআল্লাহ। সময় ছিল নিরাপদ সড়ক আন্দোলন, অনিয়ন্ত্রিত গাড়ি চালনা এবং অবাধ দুর্নীতিতে রাজপথে ঝরেছিল প্রতিদিন কোনো না কোনো শিক্ষার্থীর প্রাণ। ছাত্ররা স্কুল এবং কলেজ ছুটি শেষে আন্দোলনে সামিল হতো। নাজিম স্কুল থেকে বাসায় পৌঁছায়। পরনে তখন ছিল কলেজের পোশাক। সে দ্বাদশ শ্রেণীতে পড়তো। মা লিজা তাকে বলেছিল, বাবা ওসব আন্দোলনে যাসনি, তো বাবা অবসরে আছে, তোর কিছু হয়ে গেলে আমরা কিনে বাঁচবো। নাজিম তখন বলল, আচ্ছা মা লিজা বলল, তোর কলেজ ড্রেস খোলা রাখবে না, তুই এই অবস্থাতে বাজারে তরকারি আনতে যা, ঠিক আছে? ব্যাংকে ছোটখাটো কাগজে লিস্ট দেয়া আছে, ওগুলো আনলে হবে, টাকাও দিচ্ছি। নাজিম তখন বলল, আচ্ছা মা। ওই দিন মেঘলাময়, হালকা বৃষ্টি, মাথায় ছাতা নিয়ে যাচ্ছিল নাজিম বাজারের দিকে। এলাকার গলি পার হয়ে আগে কয়েকজন ছাত্রের সাথে ধাক্কা লেগে যায়। নাজিম কর্দমাক্ত মাটিতে পড়ে গেল। উঠতে দেখলো ছাত্ররা জোরে পালিয়ে গেল। পুলিশ হাজির হলো। নাজিমের গলার পিছনে পাশ দিয়ে চাপ দিয়ে ধরলো ওসি রানা আর বলল, আজ তোকে পেয়েছি। প্রতিদিন আন্দোলন করে তোরা রাস্তা জ্যাম করিস, আর উপর থেকে আমাকে কথা শুনতে হয়। পালাবি কোথায়? হ্যাঁ। নাজিম যেন ভীত হয়ে পড়ল। আঙ্কেল, কাকে বলছেন? আমি সব আন্দোলনে নেই। ছাত্ররা ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে গেছে। আমি বাসা থেকে বের হলাম বাজার করতে, তাই কলেজ থেকে বাসায় ফিরে ড্রেস করার সময় পাইনি। এই দেখেন আমার হাতে বাজারের ব্যাগ। ওসি রানা বলল, চুপ শালা, চল থানায় চল। জোর করে টেনে হিচড়ে তাকে নিয়ে যাচ্ছে। নাজিমের মা তখন চিৎকার দিচ্ছিল। মা নিজামের কণ্ঠস্বর শুনে দৌড়ে পুলিশের সামনে দাঁড়িয়ে বলল, কেন আমার ছেলেকে নিয়ে যাচ্ছেন? ওসি রানা তখন বলল, সেটা থানায় গেলে জানতে পারবেন, আমাকে আমার কাজ করতে দেন। এই বলে নিজাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নাজিমকে জোর করে গাড়িতে নিয়ে যাচ্ছে ওসি রানা। গাড়িতে সন্তানের আর্তনাদ শুনে কেঁদে যাচ্ছেন মা লিজা। এরপর তিনি বাসায় যান। নাজিমের অবসর বাবা এক পা প্যারালাইজ। তিনি বললেন, নাজিমের মা কই? মা লিজা কেঁদে কেঁদে বললেন, পুলিশ তাকে আন্দোলনরত ভাবে নিয়ে গেছে। এটা শুনে যেন আতঙ্কে নাজিমের বাবার বুকে ব্যথা শুরু হয়ে যায়। অ্যাম্বুলেন্স ডাকা হলো, তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালের গাড়িতে। যেতে যেতে পথের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো নাজিমের বাবা। কান্নায় ভেঙে পড়লেন নাজিমের মা লিজা। আর ওদিকে থানায় ওসি রানা নাজিমকে বেধড়ক ভাবে পিটাচ্ছে। নাজিম যেন কেঁদে কেঁদে বলতে লাগলো, বিশ্বাস করুন স্যার, আমি সব আন্দোলনে ছিলাম না, কেন মারছেন আমায়? এই কথা বলতে বলতে হঠাৎ টেলিফোন বেজে উঠল। রানা ওসি তা ধরে বলল, হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন?
নাজিমের মা যেন কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, ওসি স্যার, নাজিমের বাবা মারা গেছে, মারা গেছে। বিকেলে তার জানাজা হবে, নাজিমকে আনবেন, দয়া করে আনবেন। রানা ওসি বিরক্ত স্বরে বলল, আচ্ছা আচ্ছা, নিয়ে যাবো না, এখন রাখুন। বিকেলে নাজিমকে আনা হলো বাবার লাশের সামনে। নাজিমের হাতে হ্যান্ডকাফ পরানো, কলেজ শার্ট যেন রক্তাক্ত, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে নাজিম। পায়ে পরানো বেরি, বাবা লাশের পাশে বসে যেন কাঁদছে নাজিম আর বলছে, বিশ্বাস করো বাবা, আমি কিছুই করিনি বাবা। রানা ওসি পাশের জুয়েল দাড়িওয়ালা পুলিশ এসব দেখে যেন কান্নায় ভেঙে পড়লেন। এরপর লাশ দাফন করা হলো। নাজিমের শিক্ষকরা বলল, ওসি স্যার, নাজিমকে ছেড়ে দেন, সে কখনো আন্দোলন সম্পৃক্ত ছিল না। রানা ওসি বলল, দেখুন দেখুন, আমার থেকে আপনারা বেশি বোঝার চেষ্টা করবেন না। নাজিম তখন বলল, স্যার, স্যার যা বলছে তাই ঠিক, আমি সবে জড়িত না স্যার। ওসি রানা ধমক দিয়ে বলল, চুপ, তোকে রিমান্ডে স্বীকার করা, বুঝতে পেরেছিস? কলেজ স্যার তখন বলল, দেখুন দেখুন, আপনি কিন্তু একটু আইনের পোশাক পরেছেন, ঠিক আছে। ওসি তখন বলল, আমাকে ন্যায় অন্যায় শেখাতে আসবেন না, যা বলার করে বলবেন। এই বলে নাজিমকে থানায় নিয়ে গেল। শিক্ষকরা ভার আক্রান্ত মন নিয়ে নাজিমের মা লিজাকে সান্ত্বনা দেয়। এরপর নাজিম থানায় পিতৃশোক না সইতে পেরে ওসি রানা আবারও মারধর করতে লাগলো। পুলিশ জুয়েল ওসি রানা পা ধরে যেন বলল, স্যার, আল্লাহ দোহাই লাগে স্যার, আর মারেন না স্যার, মারেন না। বাপ মরার শোক না কাটাতে আপনি বাড়াবাড়ি করছেন। ওসি রানা বলল, বেশি কথা বললে তোমাকে কিন্তু বদলি করে দেবো, বুঝতে পারলে? জুয়েল তাতে চুপ করে রইল। ওসি রানা বলল, জাগির, হ্যাঁ জাগির। জি স্যার। পরে বিরাট থাকো। 2 মিনিট পরে ফোন কল আসলো। ওসি রানা ফোনটা ধরে বলল, হ্যালো, কে? নাজিম টর্চার আর্তনাদ যেন শুনছে মা লিজা আর বলল, স্যার, আমি নাজিমের মা, আমার ছেলেকে ছেড়ে দিন। ওসি রানা বলল, ছাড়বো, তবে 10 লাখ টাকা দিতে হবে। নাজিমের মা বলল, এত টাকা কোথায় পাবো আমি? ওসি রানা বলল, সেটা আমি কি জানি, টাকা দিলে ছেড়ে দিতে পারেন, নাহলে কিন্তু পারেন না। পরের দিন নাজিমের বাবা বেসরকারি চাকরি করতেন। শেষে যা পেলেন তা ব্যাংক থেকে সবটা তুলে পুলিশকে দিল। পুলিশ নাজিমকে ছেড়ে দেয়, কেস ঝামেলা ছাড়াই ছেড়ে দিল। বাসায় নাজিমকে এনে শার্ট খুলে দেখে শরীরে অজস্র আঘাতের দাগ। নাজিম বলল, মা, আমার কেমন জানি শরীরটা অবশ অবশ লাগছে, আমি মনে হয় বাঁচবো না। মিজা তখন বলল, বাবা এসব কিছু বলিস না বাবা, এবার কিছু বলিস না। নাজিমের শরীর একটু ঝাঁকুনিতে উঠল, ব্যথায় আর্তনাদে মারা গেল এবং নাজিমের মা জোরে জোরে চিৎকার করে কেঁদে দিল। পাশের বাড়ির প্রতিবেশী এসে এসব দেখে কেন কেঁদে দেয় এবং নাজিমের মাকে সান্ত্বনা দেয় আর বলে, বুবু, বাপ মরা ছেলে রে, ওরে বাঁচতে দিল না, আল্লাহ দুনিয়াতে শাস্তি দেয় সবসময়। নাজিমের মা বললেন, আল্লাহ জানেন দুনিয়াতে তাদের নির্বংশ করে দেখ। কেঁদে কেঁদে এই কথাগুলো যেন বলছিলেন। পুলিশ জুয়েল আসলো নাজিমের বাসায়। নাজিমের মা তাকে দেখে বলল, আবার আসছেন? এবার আমার ছেলের লাশটাকে নিয়ে ব্যবসা করতে আসছেন, তাই না? জুয়েল অশ্রুসিক্ত চোখে বলল, আমাকে ভুল বুঝবেন না, ওসিকে অনেকবার বলেছিলাম মাসুম ছেলেটিকে ছেড়ে দিতে, টর্চার না করতে। পাষণ্ড আমার কোনো কথা শোনেনি। আমি পাপী, আমি পারিনি, তোমার ছেলেকে বাঁচাতে পারিনি। এই বলে জুয়েল হাত জোর করে নাজিমের মায়ের কাছে কান্না করতে লাগলো। জুয়েল বলল, বোন, তোমরা কখনো আমার প্রয়োজন হলে ডেকো, আমি সবটুকু দিয়ে তোমার পাশে থাকবো। এই বলে কাঁদতে লাগলেন। নাজিমের মা তাকে জড়িয়ে ধরলেন এবং শোকে যেন চারিদিকটা ভরে গেল, চারিদিক যেন ভারী হয়ে গেল। সবাই জানাজা শেষে দাফন করলো নাজিমকে। নাজিম ও নাজিমের বাবা চলে গেল। বাসায় কেবল একা নাজিমের মা লিজা। ঘরটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। নিমিষে সব কিছু যেন চুপ হয়ে গেছে। দিন যায়, দিন যায়, শোকে যেন বিষণ্ণতা যেন দিন দিন বেড়েই চলেছে। একদিন ভিখারিনী তার বাড়ির উঠোনে আসলো। ভিখারিনী বলল, মা, দরজায় বাড়ি বসে আসিস, কি হয়েছে একটু খুলে বলতো মা। নাজিমের মা লিজা সবটুকু তাকে খুলে বললেন। ভিখারিনী তাকে বললেন, সন্তান হারাছে কত কষ্ট সেটা আমি বুঝি। আমার গার্মেন্টসে চাকরি করতো, হরতালের পাশ দিয়ে যাবার পথে পুলিশের গুলিতে মারা যায়।
কোনো পুলিশ মেরেছে কেউ জানতে পারে নাই। ওই খুনিকে অভিশাপ দিয়েছিস যেন দুনিয়াতে নির্বংশ কইরা দেয়। তবে তোর শরীরের খুনি যেহেতু দেখেছিস, তাহলে বদলা নে, বদলা নে। আল্লাহর বদলা হাসরে, তোর বদলা দুনিয়াতে। নাজিমের মা বলল, সেটা কিভাবে নেব? ভিখারি বুড়িটা তখন বলল, আগামীকাল আমার পরিচিত কবিরাজি নাম্বার দিব, তুই তার কাছে গিয়ে সবটা বলবি, সে তোর প্রতিশোধ সহজ করে দিবে। এই বলে চাল নিয়ে চলে যায় ভিখারিনী বুড়িটি। আরেক থেকে ওসি রানা 10 লাখ টাকা নিয়ে বাসায় চলে যায়। সেখানে ছেলেকে 7 লাখ টাকার বাইক কিনে দেয়, বাকি 3 লাখ টাকা দিয়ে মেয়ের জন্মদিনের ল্যাপটপ উপহার দেয়। মেয়েও খুব খুশি, ছেলেও মহা খুশি। নতুন বাইক পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যেন জোরে জোরে চালাতে গিয়ে ট্রাকের অনেক দূর ছিটকে পড়ে পাকা রাস্তায় আঘাতে মাথার মগজটা যেন বেরিয়ে যায়। সেই ছেলেটার এবং নির্মম ভাবে মারা যায় সে ছেলেটা। পাষাণ্ড ওসি রানা ছেলেকে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়ল আর বলল, আবার খুন অভিশাপ লাগলো, অভিশাপ লাগলো, আমার ছেলেকে হারালাম অকালে। পরের দিন নাজিমের মার কাছে ভিখারিনী বুড়িটা আসলো, একটা কাগজ কবিরাজের নাম্বার দিল। অনেক দূরের গ্রামে কবিরাজকে দেখা করেন নাজিমের মা। কবিরাজকে সমস্ত ঘটনা খুলে বললেন। অশ্রুসিক্ত কবিরাজ বললেন, মা, তোমাকে টাকা দিতে হবে না মা, ধরে নে তোর এই বুড়ো বাপ তোর সব কাজ করে দিবে মা। আমি তোর ছেলে হত্যা বধা নেবো মা, ঠিক আছে? বাসা তোর দূর হয়ে আপাতত আমার বাসা থেকে যা, আমি রাতে তোর কাজ করে দেবো, তুই কেবল যা যা উপকরণ লাগে আমাকে অগ্রিম দিস। নাজিমের মা তখন বলল, তাই হোক বাবা। পরের দিন কবিরাজ উপকরণ নিয়ে কাজ শুরু করে দেন। শুয়োরের মাংস এবং নিথর দেহের লাশের খুলি সব নিরে ভয়ঙ্কর কালো জাদু করার মন্ত্র সিদ্ধ শুয়োরের মাংস পলিথিনে ভরে নিল নাজিমের মাকে আর বলল, তুই তোর ছেলে ও চলছা একবার আয়োজন করবি, ঠিক আছে? মানুষকে দিয়ে পড়িয়ে নিবি, পাশাপাশি পুলিশ দাওয়াত নামে ডেকে এনেছিস, আলাদা করে কালো জাদু করা মাংস, গরু মাংস বেশি খাইয়ে দিবি, রান্না করে পুলিশে খাওয়াবি, ঠিক আছে? আর বলবি এটা তাদের জন্য স্পেশাল। দেখবি প্রতিশোধের কাজ শুরু হয়ে যাবে, ওকে তিলে তিলে মারা হবে, তিলে তিলে। এটা নাজিমের মা প্রচন্ড খুশি হয়ে গেল। কালো জাদুর মাংস নিয়ে বাসায় গেল নাজিমের মা। কালো পলিথিনে ছিল এই মাংস। ঘনিয়ে এলো 40 দিন। নাজিমের মা জুয়েল পুলিশকে অনুরোধ করলো সেই ওসি রানাকে দাওয়াত দেয়া হলো। সে ওসি রানা নাজিমের বাবা আসে, নাজিমের মা সেই পুলিশ রানা সহ কয়েকজন গেস্ট রুমে নিয়ে গিয়ে খাওয়ালো। ওসি রানাকে কালো জাদু খাবার খাওয়ালো। ওসি রানা বলল, আপা এত সুন্দর রান্না করেছেন, ওরে বাবারে বাবা, এর আগে তো কখনো এত রান্না খাইনি। জানেন আপা, আপনার সেই টাকা নেওয়ার পর ছেলেকে বাইক কিনে দিলাম, পরে তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এতটুকু বলেই যেন কান্না করতে লাগলো ওসি রানা। নাজিমের মা বলল, কারোর প্রতি অন্যায় করলে তার ফল তো এমনই হব। রানা ওসি বলল, হ্যাঁ তেমনটাই, নিজের বিপদ ডেকে নিয়ে এসেছি, আবার চিন্তা করবেন না, আপনার টাকা আমি ফেরত দিয়ে দেবো। নাজিমের মা বলল, আমার জীবনে আসলে জিনিসটা তো চলে গেছে, ওসব টাকা দিয়ে কি করব, আমি কিছু করার নাই। ওসি রানা যেন বিষণ্ণ হতে থাকলো। হাত ধরে নাজিমের মাকে সালাম দিয়ে বিদায় নিল পুলিশ। মাঝপথে গাড়ি থামিয়ে ওসি রানা চরম পেটে ব্যথায় আক্রান্ত হলো এবং মাটিতে বসে রক্ত বমি করে দেয়। পুলিশ তাকে ধরাধরি করে তার বাসায় নিয়ে যায়। ওসি রানা জানায় তার শরীরে কেমন জানি জ্বর এসেছে, নাকি গরম বাতাস লেগেছে, জ্বরে কাঁপছে। এরপর 10 লক্ষ টাকা ব্যয় করে বিভিন্ন দেশে হাসপাতালে ডাক্তার দেখিয়ে মধ্যে রাতে পেটের ব্যথা চিকিৎসা করে দেয়। সেই সাথে রক্তবমি, ব্যয় ভারে বাড়িটাও ব্যাংকের নিলামের খাতায় পড়ে গেছে। ওসি রানার শরীরটা বিছানায় কঙ্কাল সার হয়ে গেছে। জীবনে বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, সেটা মরে গেল। মেয়েটাকেও বারবার বিয়ে ঠিক করা হলেও কেন জানি ভেঙে যায়। সবকিছু নিয়ে রানা ওসি নরকের বসবাস করছিল। কোনো একদিন এলাকার বিশেষ অনুষ্ঠানে এলাকার সব প্রতিবেশী সেখানে চলে যায়। কেবল বাসায় রানা ওসি এবং তার মেয়ে। রানা ওসি শয্যাশায়ী হতে পারত না,
খালি চোখে চেয়ে দেখে গলায় শুকিয়ে কণ্ঠের জড়তা, অস্পষ্টতা, হাতে ধুরুম করে জোরে শব্দ এবং দাঁড়ান বাড়িটা কেঁপে উঠল। কারেন্টটা যেন হুট করে চলে গেল। ঘরের মধ্যে অন্ধকারের মাঝে একটা কালো কুচকুচে লোমশ একজন লাল আলোকিত চোখে দাঁড়িয়ে আছে। মুখে দাঁত কেলিয়ে হাসছিল, দাঁতেও যেন আলোকিত। পিশাচ বোটা গলায় বলল, তোর শরীরের রক্ত এতদিন চুষে চুষে খেয়েছি, আজ তুই কঙ্কাল সার। তোকে তিলে তিলে মারবো, তিলে তিলে মারবো। ওসি রানা যেন জড়তা কণ্ঠে আওয়াজ করলেও পাশের রুমে মেয়ে বলল, কি হয়েছে বাবা? ওসি রানা জড়তা এবং অস্পষ্ট ভয়েসে বলতে চাচ্ছে তার রুমে না আসতে। অশ্রু চোখে পিশাচটা মোটা গলায় বলল, মেয়ের প্রতি খুব দরদ, তাই না? এরকম দরদ নাজিবের মাও তোকে দেখেছিল। তোর পাষাণ্ড মনটা কি করেনি, তাই নিজামের বদলা আমিও নিব। দেখ, পাষাণের মতো তোর মেয়েটাকে চিপে চিপে খাবো। এর মধ্যে ওসি রানার মেয়ে রুমে ঢুকতে যাবে, সবকিছুই যেন চুপ হয়ে গেল। লাইট নিয়ে বাবার কাছে এসে বলল, বাবা তোমার কি হয়েছে বাবা? হায় আল্লাহ, একে শরীরে থেকে জ্বর বেড়ে গেছে, শরীর ঘেমে গেছে, একটু ওয়েট করো, আমি পানি নিয়ে আসছি তোমার জন্য। যেই পানি আনতে যাবে পেছনে পিশাচটা দাঁড়িয়ে মোটা কণ্ঠে বলল, তোকে আর পানি আনতে হবে না, তুই আমার পেটে যাবি। ওসি রানা মেয়েকে শুনে রীতিমতো প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়। লাইট মেরে রুমে দেখে কেউ নেই সেখানে। পিশাচ রুমে মেয়ের চুলের মুঠি ধরে দেয়ালে ছুঁড়ে ফেলে দেয়। হাতের চার্জার লাইটটা অনেক দূরে সরে যায়। চুলের মুঠি ধরে উপরে পিশাচ বড় জিহ্বায় মেয়ের গলাটা চেটে চেটে খাচ্ছিল আর বলছিল, ওসি, তোর মেয়েকে দেখছি ভাবি সুন্দরী, একে সহজে মারবো না, একে আমার পত্নী বানাবো। তুই অপেক্ষা কর, নাজিমের ছেলে কারেন্ট চিন্তাকে শেষ করবে। এই বলে পিশাচ ওসির মেয়ের চুলের মুঠি ধরে ধোঁয়ার সাথে মিলিয়ে যায়। সাথে সাথে কারেন্ট চলে আসে। ঘরে বড় দরজাটা যেন খুলে যায়। বউ রুমে প্রবেশ করলো রক্ত মাখা মেঝে। ওসির বউ যেন আতঙ্কগ্রস্ত হয়ে যায়। ওসি কি যেন বলতে চায় এবং ওসি বউ কান আগিয়ে শুনে ওসি জানায় তার মেয়েকে জিনে নিয়ে গেছে, সে কিছুই করতে পারেনি। এই বলে ওসি কাঁদছে। পরের দিন বিভিন্ন হুজুর এবং কবিরাজের কাছে যায়, কেউ সমাধান দিতে পারে না। সবারই একটাই কথা, এটা স্বয়ং ইবলিসের সহচর জিন। এর সাথে মোকাবেলা করা মানে নিজের মৃত্যু নিজে ডেকে আনা। ওসি রানা কারণ জানতে চাইলে সবাই তাকে থুতু ফেলে বলে যে তোর পাপের ফল তুই পাচ্ছিস। নাজিমের মা তোকে শাস্তি দিচ্ছে, নিজের ভালো চাস তো ক্ষমা চাইবি, কেবল তুই যাবি, তোর বউ না। ওসি রানার বউ ওসিকে ভ্যানে তুলে নাজিমের বাড়িতে পাঠিয়ে দেয় এবং গেট থেকে আওয়াজ করে নাজিমের মা বের হয়। দেখে ভ্যানে কঙ্কাল সার ওসি রানা। ভয়ে আতঙ্কে শিউরে ওঠার মতো অবস্থা হয়ে গেল। ওসি রানা জনতা হাতে তুলে ক্ষমা চায়, এই বিপদ থেকে মুক্তি চায়। নাজিমের মা বলল, আমি এইভাবে দুই হাত জুড়ে মুক্তি চেয়েছিলাম, আমার ছেলেকে মুক্তি দিস নাই, তুই আমার সংসার ধ্বংস করেছিস, এই বাড়িটা ঋণ আটকা পড়ে আছে, ছেলের শোকে আমার স্বামী হারালাম, সব শেষ করে দিছিস। এখন জীবন ভিক্ষা চাইতে আসছিস না আমার কাছে? ভিক্ষা চা যা। এই বলে থুতু নিক্ষেপ করলো ওসি রানা আর ভ্যানওয়ালাকে বলল, এই জানোয়ারটাকে নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। নিরুপায় হয়ে ওসি রানা বাসায় ফিরে যায়। বউ বলল, ক্ষমা করে দিছে? ওসি রানা মাথা নাড়িয়ে না সূচক বলল। ওসি বউ বলল, তুই একটা পাপিষ্ট, আমার সবকিছু শেষ করেছিস, তোর পাপের টাকার কোনো দরকার নেই। আমার ছেলেকে খাওয়াতে গেলি আর তোকে আমি টানাতে ভেঙে খেতাম, বুঝতে পেরেছিস? তবু সন্তান হারাতে হতো না আমার। তুই শেষ হয়ে যা। এই বলে কাঁদতে লাগলো এবং পাশের রুমে গেল ওসির বউ এবং ওসিও কাঁদতে লাগলো আকাশের দিকে তাকিয়ে। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে ছাদে প্রচন্ড ধরনের শব্দ শুরু হলো। বড় কিছু দিয়ে বাড়ি দিচ্ছে, দোতলার পিলার কাঁপছে। ওসি রানা গলা যেন শুকিয়ে যাচ্ছে, এ যেন কোন এক বিপদ ছড়িয়ে পড়েছে। চারপাশে কাল বৈশাখী ঝড়, বিজলির ঝলকানিতে রুমের এক পাশে দাঁড়িয়ে আছে কলেজের রক্ত মাখা ড্রেসে একজন। ওসি রানা ঔষধে গলার বেদনা অনেক অনেক কমে যায়। ওসি রানা বলল, কে
কে ওখানে? ওসি রানার বউ ওসিকে জড়িয়ে ধরে বিজলির ঝলকানিতে যা দেখলো, ওসি রানা যেন শিহরিত হয়ে গেল এবং দেখলো দাঁড়িয়ে আছে সেই নাজিম, দাঁত বের করে হাসছে, মোটা গলায় বলল, পেটের জনরে বাচ্চা, চিনতে পেরেছিস আমাকে? ওসি রানা যেন আমতা আমতা করে বলল, দেখো বাবা, আমার সবকিছু শেষ, আমার ক্ষমা করো। নাজিম স্বাভাবিক কণ্ঠে বলল, আঙ্কেল, আপনার হাত পা ধরি, আমায় ছেড়ে দিন, আমি আন্দোলনে কেউ নই। ওসি রানা বলল, আমি জানি বাবা, আমি জানি তোমার তোমার কোনো দোষ নেই বাবা। আমার মোটা গলায় নাজিম বলল, জানার বাচ্চা এইভাবে মিনতি করেছিলাম, মনে আছে তোর? আজ তুই মিনতি করবি, আমি তোর পাষাণ্ড হব। নাজিমের বিশ্রী হাসিদের দেয়ালে যেন প্রতিধ্বনিত হচ্ছিল। ওসি রানা বলল, আমাকে শেষ করে দাও, তবু আমার বউকে মেরো না, ভিক্ষা চাচ্ছি। নাজিম বলল, কোনো ভিক্ষা চলবে না, তোকে উপরের কোর্টে চালান করব। নাজিম এগিয়ে আসে, ওসি রানার বউ চিৎকার করে, চারপাশে যেন ঝড় তাণ্ডব, শুনতে পাচ্ছে না কিছু। নাজিমের কার ইঞ্জিন ওই ওসির বউকে চুলের মুঠি ধরে উপরে তুলে নিয়ে আসে আর বলল, ওসি রানা, শেষ করে দি। ওসি যেন কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ দোয়ায় লাগে, ছেড়ে দাও, আর পারছি না, এসব দেখতে পাচ্ছি না। নাজিম হেসে বলল, ঠিক আছে, আমার জুয়েল পুলিশ তোর কাছে এরকমই দোয়াই করেছিল, মনে আছে? তুই তো শুনিস নাই, তুই জাকিরকে পাঠিয়েছিলি, দেখ তোর বউকে কিভাবে পিটায়। নাজিম হাতের ইশারায় জানালা ভেতর থেকে বাঁশের বেড়ার থেকে লাঠি আনলো, জোরে জোরে পিটানো। ওসি রানা এসব দেখতে দেখতে আহাজারি করে মিনতি করতে লাগলো আর বলল, হইছ, আর মেরো না, আর মেরো না। নাজিম বলল, বড় শেষ, একটু পরেই ঝাঁকুনি দিয়ে মরবে। ঝাঁকুনি দিয়ে মুহূর্তের মধ্যে ওসির বউ মারা গেল। এই মর্মান্তিক দৃশ্য চোখে যেন পানি ফেলতে ফেলতে ওসি রানা মাথায় প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়, মুহূর্তে স্ট্রোক করে মারা যায়। এরপর নাজিম হাওয়ায় মিলিয়ে গেল। প্রতিবেশীর ঈদের 2 দিন পরে আসতে শুরু করলো পুলিশ। জুয়েল ওসি রানার বাসায় গেলেন, দেখতে গেলেন যে কি হয়েছে, এবং ওসি রানা এবং তার স্ত্রীকে কোনো সারা শব্দ পেল না। জানালা দিয়ে লাশ পচা দুর্গন্ধ, গেটে পেছনে লক করা। সামনে প্রতিবেশী মহিলা রমনাকে জিজ্ঞেস করলো, জুয়েল, আচ্ছা, পাশের মানুষ মনে ভূত হয়ে গেছে, আপনারা কোনো খোঁজ খবর পাই? হ্যাঁ, কোনো খোঁজ খবর নেই, থানায় জানালেন না কেন? রমনা বলল, দেখুন, আমরা কোরবানি ঈদের ছুটিতে আজ বাসায় ফিরলাম, কিভাবে জানবো পাশের ওসি এখন লাশ হয়ে গেছে? জুয়েল তখন বলল, তা অবশ্য ঠিক কথা বলেছেন, আপনাকে অনর্থক দোষও দেওয়া যায় না। আরো কয়েকজন পুলিশ মিলে ওসি রানাকে গেটে ভেঙে রুমের ওসি রানার ভয়ঙ্কর দৃশ্য দেখলো এবং তার স্ত্রীর মস্তক ছিন্ন লাশ পড়ে আছে। কি বিভৎস সেই লাশ! সেখান থেকে যেন দুর্গন্ধ বের হচ্ছিল। যথারীতি লাশ দুটোকে দুপুরে কাফন করানো হলো। কে মারলো এটা কেউ জানেনি। এরপর জুয়েল পুলিশ খোঁজ করতে নিল এবং নাজিমের মায়ের ব্যাপারে খোঁজ করলো। নাজিমের মা বলল, আমি অনেক খুশি হয়েছি। এরপর চা খেয়ে বিদায় দেয় জুয়েল পুলিশকে। নাজিমের গেট থেকে একটু যেতে পরিচিত এক লোক বলল, আরে জুয়েল ভাই, আপনি এখানে? জুয়েল ভাই তখন বললেন, জি এখানে নাজিমের মায়ের সাথে দেখা করতে এসেছিলাম আর কি। লোকটি বলল, সে কি? উনি তো গত 2 দিন আগে মারা গেছেন, অসুস্থতার শোকজনিত কারণে। কি বলছেন এসব? আপনি কার সাথে দেখা করেছেন? জুয়েল তখন হতভম্ব হয়ে গেলেন আর বললেন, কি বলছেন আপনি? আমি একটু আগে তার হাতে চা খেলাম, ঘরে গেলাম। লোকটি বলল, চলুন তো দেখি। দুজনেই হতভম্ব চোখে দেখল নাজিমের বাড়িতে কেটে তালা দেওয়া। জুয়েল হতভম্ব হলো আর ভাবল, তাহলে কার সাথে দেখা করেছিল? কে ছিল সে? পুরো ব্যাপারটা যেন সে ভাবনার ভিতরে চলে গেল। সে কল্পনাই করতে পারছিল না কি হলো এটা। এই ছিল ঘটনা। ভালো লাগলে অন্যায়ের প্রতিবাদ করবেন সহজাত প্রবৃত্তি হিসেবে। কেমন লাগলো জানাবেন। এটি আপনার বিগ ফ্যান হাবিব, রংপুর বিভাগ থেকে বলছি, লালমনিরহাট জেলা। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি।
আসসালামু আলাইকুম। আমি আজ আমার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব। ঘটনাটি ঘটেছিল আমি যখন ক্লাস 9-এ পড়ি। 2014 সালে আমার নানা ভাই আমার খুব প্রিয় একজন ব্যক্তি ছিলেন। সে আমাকে খুব আদর করত। একদিন সে অসুস্থ হয়ে যায়, তাকে হাসপাতালে নিয়ে আসা হলো। ঢাকা মেডিকেল কলেজের 39 নং ওয়ার্ডে ভর্তি করানো হয়। তখন মামার আর বাসার সবাই ব্যস্ত থাকার কারণে আমি নানার সাথে রাতে থেকে যাই এবং মামারা এসে দেখে যেত আর আমার কাছে খরচ এবং মেডিসিন টাকা দিয়ে যেত। 5 দিন হলো আর রাতে নানাকে খাওয়া দাওয়ার পর মেডিসিন শুয়ে যেতে আমি রাতে একটু দেরি করে ঘুমাতাম আর আমাকে 2 দিন বিরতি দেওয়া হলো। তখন বাড়িতে আসি। একটা বিষয়, বিকেলের দিক হলেই মর্গ বা ডুম ঘরের দিকে দেখতাম। বিকেল দিকে মর্গে আসতো লাশ এবং অনেকগুলো দেখতাম, খারাপও লাগতো। আমি বাসায় ঘুমানোর জন্য স্বপ্ন দেখি। একটা আনুমানিক 28 কিংবা 29 বছর বয়সী একটা মেয়ে আমাকে বলছে, আমার লাশটা মর্গে ছিল, তুই চলে আসলি কেন আমাকে রেখে? আমার ঘুম ভেঙে যায়, আমি ভয় পেয়ে যাই। পরের দিন স্বপ্নে আবারও আমি স্বপ্নে দেখি, পরের দিন হাসপাতালে যাই। সেদিন শুয়ে পড়ি। নানা ভাইয়ের পর আবারও স্বপ্ন দেখি, একই স্বপ্ন। আমি যেন প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আমি যেন আর ঘুমাতে পারি না। নানা ভাইয়ের পর আবারও স্বপ্ন দেখি এবং ভয় পেয়ে আর ঘুমাতে পারছিলাম না। দুপুরবেলার দিকে সে মর্গের সামনে যায়, ক্লিনার পরিষ্কার করছে লাশের ঘর। আমি কিছু বললে সে শোনে না। পরের দিন এক লোকের সাথে কথা বললাম, তার কোনো রেসপন্স নেই। তারপর একজন আয়ার সাথে কথা বললে তাকে ওই লাশের কথা বলি। সে আমাকে একজন ওয়ার্ড বয়ের কাছে নিয়ে যায়, তার সাথে কথা বলি। সে বলে যে হ্যাঁ, এমন একজন 6 দিন আগে মারা গেছে, তার লাশ এখনো 6 নম্বর ডোয়ারের উপরে ফ্রিজে। তবে বেওয়ারেশ আমি বললাম, যদি আমি ব্যবস্থা করি দিবেন লাশটা? সে আমাকে হেসে বলল, তুমি কই বাবা, এখানে থানা পুলিশের বিষয়ে তুমি কিছুই বুঝবা না, আর কেন আসছো বলো, আমি তোমাকে উত্তর দিব বলে দেন। তখন ঘটনাটাগুলো শুনি এবং বললো যে তুমি লাশ থেকে ভয় পাও। আমি বলেছি কেন? সে তখন বলল, এমন হয় তুমি এগুলো চিন্তা করো না, এমন ঘটনা এরকম এর আগেও হয়েছে, ঠিক হয়ে যাবে। এই বলে চলে আসি। পরে ডাক্তার জিজ্ঞেস করলো, তুমি কি অসুস্থ? আমি বললাম না, কেন? তখন সে বলল, মনে হলো তোমার সাথে শেয়ার করি। সে বলল, আমরা ডিউটি করি, অনেক কিছু দেখি এবং রেস্ট যাও, তুমি রিফ্রেশ হও, তোমার রিফ্রেশ হওয়া দরকার। রাতে বাসায় আসি, রাতে স্বপ্ন দেখি আমি বরকে একটা ফ্রিজ থেকে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কি যেন বের হচ্ছে। আমি ঘুম থেকে উঠে চিৎকার দিয়ে উঠি। আম্মু উঠে জিজ্ঞেস করলো কি হয়েছে। পরে সকালে ঘটনাটা খুলে বলি, আমার নানুর বোনের কাছে নিয়ে যায়। ঘটনাটা বলি, সে বলে যে যতদিন এই লাশের দাফন না করবে তোমাকে ডিস্টার্ব করবে, আর বলল তুমি একা বের হয়ে না, তোমার ক্ষতি হবে। আর এবার কাউকে একবার ডাকে শুনবা না। ভয় ছিলাম, নামাজ পড়ছি। পরে কয়েকদিন স্বাভাবিক হয়ে যায় এবং এভাবে লক্ষ্য করলাম যে মেয়েটিকে চেহারাটা খুব বিকৃত ছিল। এটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এরকমই অনেক ঘটনা আছে, সময় পেলে ঘটনা শেয়ার করবো। ঠিকানা পুরাতন ঢাকা, আমার নাম আলিশুন আহমেদ। থ্যাংক ইউ সো মাচ। বাট আপনার বানানে হিউজ পরিমাণে মিস্টেক ছিল, বানানেও মিস্টেক কম ছিল, বাট দাড়ি কমা কিছুই নেই। আমি কি পড়ছিলাম আমি বুঝতে পারছিলাম না, কোথাও থামতে হচ্ছে আমি সেটাও ধরতে পারছিলাম না। ইউ শুড বেসিক্যালি কারেক্ট দিস থিংস। আমি বলবো যে এরপরে যখন আপনি ঘটনা পাঠাবেন আপনাকে অবশ্যই ঘটনা, যেহেতু আমি আপনার ঘটনা পড়বো, সো ডেফিনেটলি আপনাকে মাথায় রাখতে হবে যে ঘটনা যখন পড়া হবে তখন যেন আমার পড়তে কোনো রকম অসুবিধা না হয়। আমি তো বুঝতে পারছিলাম না কোথায় ঘটনা কি ঘটছে, একটা দাড়ি নাই, একটা কমা নেই, কোথায় থামবো কিছু জানি না, জাস্ট পড়ে যাচ্ছি, এরকম একটা হয়ে গেছিল স্টোরি। আমি বলবো যে আপনি কাইন্ডলি ডেফিনেটলি এরপরে যখন ঘটনা পাঠাবেন চেষ্টা করবেন ঘটনাটা যেন মানে বেসিক্যালি ঘটনাটা যেন কোনোভাবে যেন মানে যেটাকে বলি যে আমরা যেন নষ্ট না হয়ে যায়, বা আমরা ঘটনা যেন পড়ে আনন্দ পাই বা বুঝতে পারি যে হ্যাঁ একটা জোস একটা স্টোরি পেয়েছি, বা এই জিনিসটা যাতে সবাই ফিল করতে পারে। আমি এই জন্য বলবো যে ঘটনা অবশ্যই আপনারা ডেফিনেটলি চেষ্টা করবেন ঘটনা ক্লিয়ারেন্স বা একদম দাড়ি কমা শুদ্ধ করে লেখা। থ্যাংক ইউ ভেরি মাচ।
সো থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছে আমাদের সর্বশেষ ঘটনায়। আশা করছি সর্বশেষ ঘটনাটা আমাদের ফিরোজ ভাইয়ের ঘটনা, কানেক্টেড ঘটনা। আশা করছি ফিরোজ ভাইয়ের ঘটনা সবসময় ভালো হয়, এবারও ভালো হবে। চলে যাই সর্বশেষ একটা ঘটনায়। আশা করছি ঘটনাটি ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জোশু ভাই, আশা করি আপনি সহ ভৌতিক দুনিয়ার সকল মেম্বার্সরা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম মোহাম্মদ ফিরোজ খান, আমি বলছি বীরপুর থেকে। আজ আরেকটি ঘটনা কালেক্ট করে পাঠিয়ে দিলাম। ঘটনাটি ভালো লাগবে, আপনি আপনার মতো করে ভৌতিক দুনিয়া শেয়ার করবেন। ঘটনাটির নাম রহস্যজনক ভৌতিক বট গাছ। রহিম মিয়া একজন সাধারণ মানুষ। বাবার আদি ভিটে মাটিতে নিজের আবাস গিরে আছেন। জমি জমা যা ছিল এক এক সব বিক্রি করে দিয়েছেন। বর্তমানে জায়গা জমি বলতে ওই পৈতৃক ভিটাটাই আছে। করিম মিয়ার বাবা সৈয়দ শওকত মিয়া সবসময় বলতেন, আশেপাশে 4-10 গ্রামের সবার সম্পদ বিক্রি করলেও তার ভিটের সম্পদ কিন্তু কেউ প্রভাবশালী হতে পারবে না। করিম মিয়া শুনেছে তার পরদাদারা সৈয়দ বংশের ছিলেন। বাজারে ব্যাগ পর্যন্ত কখনো হাত দেননি। তিনিও তার বাবাকে দেখেছেন বাজারে গেলে সবসময় সবচেয়ে বড় এবং দামি মাছটাই কিনে নিয়ে আসতে। বর্তমানে সৈয়দ বংশের নাম চুলোয় যাক, দুবেলায় দুমুঠো ভাত জোগাড় করতে এখন হিমশিম খাচ্ছে তারা। নিজেদের পরনে ভালো কোনো জামা কাপড় নেই, ভালো কোনো খাবার নেই। ছেলেপুলেও টাকার জন্য যেন স্কুলে যেতে পারে না। বেচারা করিম মিয়া দিন দিন যেন হতদরিদ্রর খাতায় নাম লেখাচ্ছে। করিম মিয়া অসুস্থ হয়ে পড়েই এত সব গরমিল বাঁধিয়েছে। ঘরের চাল ডাল জমি জমা এমনকি বইয়ের গহনা পর্যন্ত বিক্রি করতে হয়েছে। ভিটে মাটিতে একসময় বড় ঘর বিক্রি করে সেখানে ছড়ের ঘর ওঠালো এবং করিম মিয়ার বোন পরিমন বানু এ সময় আশেপাশে পুকুর পাড় কিংবা নর্দমার আশেপাশ থেকে কচু পাতা এনে গরম পানিতে ফুটিয়ে দিতেন, ছেলে পরিয়ে খাওয়াতেন। করিম মিয়ার শরীর একটু সুস্থ হয়ে বেরিয়ে পড়তেন কাজের খোঁজে। প্রায় তিনি খালি হাতেই বাড়ি ফিরতেন এবং করিম মিয়ার অসুস্থ শরীর দেখে অনেক কাজও যেতে চাইত না। বাড়ি ফিরেই শুনলে মনে হতো বইয়ের তিরস্কার আর দেখতে হতো ছোট ছোট ছেলেপুলোর শুকনো বউ। প্রায় প্রতিদিন অনেক রাত করে বাড়ি ফিরতেন করিম মিয়া, আর তার অপেক্ষার পথ চেয়ে বসে থাকতেন পরিমন বাবু। অভাবে অন্তরালে যেন এক প্রকৃতির ভালোবাসার প্রতিচ্ছবি। করিম মিয়া সেদিন আর বাড়ি ফিরলেন না। হতদরিদ্র তাকে এতটাই হতাশ করেছিল যে সে বেঁচে থাকার আশা পর্যন্ত খুঁজে পাননি। করিম মিয়া বাড়ির পাশে বেশ পুরনো একটা বট গাছ ছিল। বট গাছটির ডালপালা এত বিশাল ছিল যে সবগুলো ডালপালায় বট গাছের নিচে ডোবার মতো করে পুকুরে গিয়ে পড়েছে। কথিত আছে মুঘল আমলে মুঘল সম্রাট আশেপাশের গ্রামের লোকদের ছায়ার কথা চিন্তা করে বট গাছটি লাগিয়েছিলেন। তৎকালীন আমলে বর্তমানের মতো বিভিন্ন প্রয়োজনে দূর দূরান্ত থেকে যেতে হয়। তখনকার আমল বট গাছের বর্তমানের ছাত্রী ছাউনির মতো উপকার করত। ভোরের আলো ফুটল, চারপাশে বুলবিলির কিচির মিচিরের শব্দ যেন সবার ঘুম ভাঙল। মুসল্লিরা খাওয়া দাওয়া শেষ করে কটের গাছে যেন ঝুলন্ত অবস্থা একটা মৃতদেহ দেখতে পেল। অনেকে অবশ্য ভূত ভেবে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যায়নি। চারপাশে সূর্যের ঝলমল আলোতে যেন পুরো পৃথিবীটা আলোকিত হয়ে উঠল। এবার সবাই বুঝতে পারলো ঝুলন্ত লাশটা করিম মিয়ার। পরিমন বাবু দিক শূন্য হয়ে বারংবার কান্না করতে করতে জ্ঞান হারাচ্ছিল। ছেলেপুলের বাবা হারানোর কষ্টটা যে কতখানি বেশি ছিল পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। তবু মায়ের কান্না দেখে বুঝেছে কিছু একটা খারাপ হতে চলেছে। বাঁশ কেটে চাটাই তৈরি করা হলো। করিম মিয়ার লাশ গাছ থেকে নামানো হলো। সবাই ভাবছে ভূত পেত্তির কাজ। করিম মিয়ার গলায় যেহেতু বট গাছের ঝুলন্ত জটার প্যাচ ছিল, তাই সবার এমনটা ধারণা ছিল। পরিমন বানুর মুখে সবাই শুনেছে। করিম মিয়ার আবারও বেশ কয়েকটা দিন খুব রাত করে বাড়ি ফিরত। সবাই যার যার মতো করে সাহায্য করে করিম মিয়ার শেষ কার্য নির্বিঘ্নে শেষ করত। এর পরদিন সকালে ঘটল অন্য ঘটনা। গাছে 3টা লাশ ঝুলে আছে। পরিমন বানু আর তার 2 ছেলেপুলে বিকৃত রূপ হয়ে আছে সবার। জিব্বাটা অনেক পর্যন্ত বের হয়ে আছে। গ্রামবাসী এবার সকলের সাধ্য মতো করিম মিয়ার পরিবারের শেষ কার্য করলো। এখন এই জায়গাটা এতটা ভুতুড়ে হয়েছে যে দিনের বেলাও মানুষ এই পথ বানাতে ভয় পায়। আর সন্ধ্যার পর তো এখানে কেউ লোকজন একেবারেই আসা যাওয়া করে না, কারণ এখন প্রায় প্রতিদিনই এখানে কোনো না কোনো ভাবে লোক যেন ভয়ের শিকার হয়। বট গাছের নিচের ডোবার মতো নর্দমাটায়
এক সময় গ্রামবাসী মিলে মাছ চাষ করত, কিন্তু এখন আর কেউ মাছ চাষ করে না। ইতিমধ্যে এই নর্দমাটাকে নিয়েও রীতিমতো অনেক ঘটনা ঘটেছে। কোনো ঘটনায় কোনো সমাধান এই এলাকার কোনো মানুষ দিতে পারেনি। সবার কাছে এই নর্দমায় বট গাছের রহস্যময় হয়ে রয়ে গেছে। বর্তমান সময় থেকে 5 বছর পর গ্রামের আরেক তরুণ আশরাফুল গ্রামের চেয়ারম্যানের ভাগ্নে শহর থেকে এসেছে গ্রামের ছুটি কাটাতে। বিশাল বট গাছ থেকে তো আশরাফুল ভীমরতি খেয়ে পড়ল। আশরাফুলের সমবয়সী এক তরুণ সেই বট গাছের জটা পেকে ঝুলতে দেখে এবং আশরাফুলও ঈর্ষান্বিত হলো। কিছুক্ষণ ঝুলতে ঝুলতে ছেলেটার সাথে পরিচয় হয়ে গেল। ছেলেটার নাম ছিল জাহিদ। চেয়ারম্যান বাড়ির পাশেই থাকে সে। ডোবার দিকে চোখ পড়তেই আশরাফুল দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ল। এত পানি! জাহিদ বারংবার মানা করা সত্ত্বেও উঠে এলো না এবং জাহিদ জেদ করে আশরাফুলকে রেখে রীতিমতো বাড়ি ফিরে গেল। বাসায় এসে জাহিদ যথারীতি পড়তে বসে গেল। এদিকে এশার আজান হয়ে গেল, এখনো আশরাফুল বাসায় ফিরেনি। আশরাফুলের মা খুব চিন্তিত হয়ে পড়ল এবং চেয়ারম্যানের চামচারা তলপল নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ল। জাহিদের বাড়িতে এসে আশরাফুলের খোঁজ করতেই জাহিদ বলে দিল এখনো বাড়ি ফিরেনি। আশরাফুলের মা কাঁদতে কাঁদতে পড়ছিল সে তো এতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকে না, সে বিকেলবেলা বেরিয়েছে, এখন তো রাত 10টা বাজে। জাহিদ সবাইকে বলল তাকে শেষ কোথায় দেখেছে। বাড়ির সবাই টর্চ লাইট, কুপি, হ্যারিকেন, লাঠি সোটা নিয়ে হাতে নিয়ে আশরাফুলকে খোঁজার জন্য ওই বট গাছে চলে আসলো। বট গাছের নিচে আসতেই প্রত্যেকের আলো যেন নিভে যায়। তাই আশরাফুলকে পুরো রাত জুড়ে খোঁজ করতেও কোথাও যেন পাওয়া যায় না। এরপর সবাই আশরাফুল আশরাফুল বলে ডাকতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায়নি। পরিশেষে আশেপাশে সব জায়গায় যেন খোঁজাখুঁজি করে আশরাফুলকে কোথাও না পেয়ে নিরাশ হয়ে সবাই বাড়িতে ফিরে আসে এবং মসজিদের মাইক দিয়ে চারপাশে মাইকিং করে দেওয়া হয়। আশরাফুলের নামের 10 থেকে 15 বছরের লম্বা 5 থেকে 9 ফিট ছিমছিমে পশা ছেলেটা একটা হারামে গিয়েছে। কোন সহৃদয়বান লোক যদি পেয়ে থাকেন তাহলে তাকে চেয়ারম্যান বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। চেয়ারম্যান বাড়িতে শোকাহত পরিবেশের সৃষ্টি হলো। দেখতে দেখতে সারা রাত চলে গেল। সকাল হলো, পুরো বাড়িটা জুড়ে যেন আবারও কান্নার রোল পড়ে গেল। চেয়ারম্যান শহরে ভাগ্নে আশরাফুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবারও দল বেঁধে সবাই বট গাছ তলায় গেল। এবার পুকুরের ওই বট গাছের গোড়ায় গিয়ে সবাই যেন আটকে ওঠে। এ কি দেখছে তারা? পুরনো বট গাছের ঝুলে পড়া শিকড়গুলো যেন নিচে আশরাফুলের মাথা পড়ে আছে। বট গাছের শিকড়টা ছিল ডোবার পানির মধ্যে। সেই মোতাবেক তার মাথা পানির মধ্যে ডোবানো ছিল। সকলে ভাবছে পানিতে ছেলেটা হয়তো বসে আছে। আশরাফুলের মা দৌড়ে এসে আশরাফুলের মাথা টেনে চুল টেনে নিয়ে আসতে গেলেন। তখনই আশরাফুলের দেহবিহীন মাথাটাও চলে আসলো। তৎক্ষণাৎ আশরাফুলের মা এতটা ভয় পেয়ে গেলেন যে মা বেহুশ হয়ে পড়ে গেলেন। দুঃখজনক হলেও সত্য, আশরাফুলের পুরো দেহটা আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাথায় যেন তাজা রক্ত ঝরছে, মনে হচ্ছে বাচ্চ কেটে গেছে কপালের কোনাটা। মুহূর্তেই রক্তে লাল হয়ে গেল ডোবার পানিটা। তারপর গ্রামের কয়েকজন মিলে আশরাফুলের মাথাটা গণচক্ষু থেকে আড়াল করে রাখলো। মাথাটা অসাবধানবশত রাখতে গিয়ে দেখলো চোখটা যেন উপড়ানো, নাকে মুখে ভয়ঙ্কর আঁচড় এবং কামড়ের দাগ রয়েছে। এই দৃশ্য দেখে উপস্থিত সবার মধ্যে এক ভয়ের সঞ্চার হলো। এবার সবাই ভাবতে লাগলো চেয়ারম্যানের ভাগ্নের দেহ তাহলে কোথায় থাকতে পারে। যেহেতু এখানেই তারা মাথা পাওয়া গেছে, তাহলে এইখানেই পাওয়া যাবে। ছোট্ট ডোবাতে খোঁজার চেষ্টা করা বা খোঁজার সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু সবার মাঝে কেমন একটা ভয় কাজ করছে। কেউ যেন ওই ডোবাতে নামতে রাজি নয়। পরে জাল ফেলে খোঁজার সিদ্ধান্ত হলো। বিভিন্ন পার একে একে পার হয়ে জাল ফেলতে লাগলো, ডোবার পানিতে ফেলতে লাগলো। প্রায় 3 থেকে 4 ঘন্টা চেষ্টার পর একটা সময় হাড় উঠে আসলো জালে, কিন্তু আশরাফুলের দেহটা কোথাও খুঁজে পাওয়া গেল না। অনেকে চেষ্টা করেও আশরাফুলের দেহ খুঁজে না পেয়ে মাথাটা যেন কাফন দিয়ে মুড়িয়ে কবর দেওয়া হলো। আশরাফুলের মৃত্যুর সপ্তাহখানেকের পরের ঘটনা। রাত তখন প্রায় 1:30 বাজে। আশরাফুলের মা বাবা শহরে চলে গেছে। পুরো গ্রাম যেন নীরব, নিস্তব্ধতা বিরাজ করছে। চেয়ারম্যান সাহেব ঘুমিয়ে আছেন। এমন সময় দরজায় কে যেন নক করলো। চেয়ারম্যান সাহেবের বউ অঝরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ চেয়ারম্যান সাহেবের বউ ঘুম ভেঙে গেল। এত রাতে কে আসলো তাই মনে যেন ভয় লেগে গেল। স্বামীকে ডাকবে কিনা ভাবছিলেন। এমন সময় আবারও কাঠের দরজায় নক করলো। এবার চেয়ারম্যানের বউ ভাঙা ভাঙা কণ্ঠে বলল, বাইরে কি? বাইরে থেকে বাতাসের যেন সহস্র শব্দ হচ্ছিল। চেয়ারম্যানের বউ আবারও উদ্বিগ্ন কণ্ঠে বলল, ও
ওখানে কে দাঁড়িয়ে আছে? কিছুক্ষণ পর গম গম শব্দের আওয়াজ এলো। নানু, আমি আশরাফুল। গোপালপুর বাজারে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলাম। দরজাটা খোলো, আমার খুব ভয় লাগছে, আমি ঘুমাবো। এই কথা শুনে চেয়ারম্যানের বউ যেন আতকে উঠল, অশ্রু মাখা কণ্ঠে বলল, নানু দাঁড়াও, আমি দরজা খুলতাছি। চেয়ারম্যানের তার বউয়ের কথা শুনে ঘুম থেকে উঠে গেলেন আর বললেন, কি হয়েছে তোমার? তুমি কার সাথে কথা বলছিলে? তখন তিনি বললেন, তোমার নাতি এসে, তাড়াতাড়ি উঠে দরজা খুলে দাও। চেয়ারম্যান তখন বললেন, কি কও তুমি? কোন নাতি? নীরার পোলা আশরাফুল এসে। আরে কিসে কও না, সে আবার কোথা থেকে আইবো? সে তো মরে গেছে গা। আমি স্পষ্ট শুনছি আশরাফুলের গলা, সে ওই গোপালপুর মেলার ঘাটে গেছিল, ফিরে আসে। তুমি কি বাংলা গেছো নাকি? বড় মানুষের ডাক শুনতে পারো তুমি কেমনে? কয়দিন আগে তো দেখলা, তাই খবর দিয়েছি না, ভুলে গেছো? না না, আমি পাগল হই নাই, আমি স্পষ্ট শুনছি নাতি আমারে নানু বলে ডাকতেছে। তুমি তাড়াতাড়ি দরজাটা খুলো, তাড়াতাড়ি খুলো, নাতি আমার ভয় পাইতেছে। রানু, বানু, তুমি ভুল শুনেছ, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। তিনি তখন বললেন, আমি খুব শুনি নাই, আমি ভুল শুনি নাই, আমি দরজাটা খুলে দাও, আমি দেখবো। তখন চেয়ারম্যান সাহেব বলেন, তুমি এত রাতে দরজা খুলবে না, বলে দিলাম। আমি দরজা খুলবই, আমার নাতি, তোমার তো আর না, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে যেন তুমুল বাক বিতণ্ডা হলো। রানা বানু তার স্বামীকে কিছুতেই বিশ্বাস করাতে পারছিলেন না যে তার নাতি তাকে ডাক দিয়েছে। তাই জোরাজুরির একটা পর স্বামীর মতের বিরুদ্ধে গিয়ে রানু বানু দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দিতে দেখলো চারপাশে কর্পূরের ঘ্রাণ, গরুগুলো যেন অনবরত ডেকে চলেছে। রানু বানু ধার্মিক মানুষ, তবু কিছুটা ভয় পেয়ে গেলেন। দূরে দৃষ্টিতে দেখলেন বাড়ির কোয়াল ঘরের পেছনে বাঁশঝাড় আগায় কাফনের কাপড় পরা অবস্থায় শূন্যে ভাসছে একটা লোক। চোখগুলো যেন লাল লাল হতে হতে কালো হয়ে গেছে। এই দৃশ্য দেখে রানু বেগম অনেক বেশি ভয় পেয়ে গেলেন। আত্মচিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলেন। চেয়ারম্যান সাহেব পেছনে পেছনে আসলেন, কিন্তু তিনি এসব কিছুই আর দেখলেন না। বাড়ির কামলা, কাজের লোক আর আশেপাশের লোকজন চিৎকার শুনে চলে এলো। মসজিদের ইমাম বিবিকে ডেকে আনা হলো এবং তিনি পানি পড়া দেওয়া হলো, ঝাড়ফুঁক করা হলো। ভোর সকালে রানু বানুর জ্ঞান ফিরল। মাঝে মাঝে তিনি আশরাফুল বলে প্রলাপ করেছিলেন। পূর্ব আকাশে যখন তার পুরো আলোর ডালা মেরে ধরেছে, রানু বানু ধীরে ধীরে দুনিয়ার মায়া ত্যাগ করলেন। এবং চেয়ারম্যান সাহেব পরিবেশ ঠান্ডা রাখার জন্য রাতের কথা কাউকে বলেন না। কিন্তু আজও সে আশরাফুলের রহস্য উদ্ঘাটন করতে পারেনি, গ্রামবাসী পারেনি। তারপর থেকে একের পর এক ঘটনায় ঘটে যাচ্ছে রহস্যময় এই বটগাছ বেদিকে নিয়ে। রানু বেগমের মৃত্যুর পর গ্রামের মধ্যে অশান্তি চলে আসে। তিনি খুব ভালো এবং ধার্মিক ছিলেন। তার মতো ধার্মিক নারী পুরো গ্রাম জুড়ে আর দুটি ছিল না। বটগাছে ঘটে গেল একের পর এক ঘটনা। রানু বেগমের মৃত্যুর পর সন্ধ্যার পর ঘটল অন্য আরেক ঘটনা। কোথা থেকে যেন অচেনা মহিলা যেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো। সকালবেলা লোকজন মসজিদে যাওয়ার পথে দেখে ওই মহিলার জিহ্বা বেরিয়ে আছে, উলঙ্গ দেহ রশিতে ঝুলে আছে। খোঁজ লাগানো হলো কোন গ্রামের মহিলা, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। তরুণ যুবকের কেউ কেউ আবারও লোলুপ দৃষ্টিতে দেখছিল, কেউ যেন ভয়ে মহিলার লাশ ছুঁতে যায়নি। এমনই করে সাহস হচ্ছে না তার লাশ নামাতে। গ্রামবাসী এলাকার চেয়ারম্যান মেম্বারকে খবর দেয়। চেয়ারম্যান আসলেও মেম্বার আর আসে না। তিনি এসে পুলিশকে খবর দেন। পরে ভোর দুপুরে পুলিশ এসে লাশ নামিয়ে নিয়ে যায়। সেই থেকে গ্রামের মাঝে আতঙ্ক আরো যেন বেড়ে যায়। কেউ কেউ গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল বা চিন্তা করতে থাকে। গ্রামবাসীদের আতঙ্কগ্রস্ত মনে দেখে গ্রামের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক মিলে গোপন মিটিং বসানো হলো। সিদ্ধান্ত হলো গ্রামবাসীরা সবাই মিলে এই ডোবাটা ভরাট এবং পুরনো জর্ধারি বট গাছটা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যেদিন রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিন রাতে সবাইকে একই স্বপ্ন দেখানো হয়। যদি কেউ এই বট গাছ কাটতে যায়, তাহলে তার পুরো 14 গোষ্ঠীকে নির্বংশ করে দেওয়া হবে। তাই আর কেউ সাহস করে বট গাছটা কাটতে আসে না। করিম মিয়ার ভিটা এখন পরিত্যক্ত হয়ে গেছে। রাস্তাতে হেঁটে যাওয়ার সময় ভুলেও কেউ চোখ কিংবা আঙ্গুল দিয়ে ওদিকে তাকায় না। কিছুদিন পর এই নিয়ম করে মৃতের ঘটনা বন্ধ হয়ে যায়।
গ্রামবাসীও স্বস্তি পায়। গ্রামবাসীর মধ্যে আতঙ্কটা কিন্তু রয়েই যায়। গ্রামের কল্যাণের স্বার্থে প্রতি শুক্রবার গ্রামের মসজিদের কোরআনখানি এবং বিলাত মাহফিলের ব্যবস্থা করা হয়। বটগাছের পাশের রাস্তাটা খুব অন্ধকার দেখা যায়। রাত বিরাতে কেউ বাজারে যেতে পারে না, আসতে পারে না। সেদিন সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো বটগাছের নিচে 25 ওয়াটের একটা এনার্জি বাল্ব ঝোলানো হবে। বাল্ব ঠিকই ঝোলানো হলো, কিন্তু দেখা দিল নতুন বিপত্তি। বাল্ব কিছুতেই চলছে না। নতুন বাল্ব ফেরত দিতে আবারও বাজারে পাঠানো হলো। দোকানদারে জানিয়ে দেখলেন বাল্ব তো ঠিকই আছে, বাল্ব এবারও জ্বলল না। তাই গ্রামবাসী আর ওই বট গাছে বাল্ব লাগাতে ছিল না। আর বট গাছটার কথা একসময় সবাই যেন ভুলে যাচ্ছিল। বট গাছটার বেদির কবর, লাকড়ি কিংবা তোষক শুকানোর জায়গা হিসেবে ব্যবহৃত হতো। সব ঘটনা একসময় ভুলে যায় সবাই। জাহিদ একসময় লেখাপড়া করতে শহরে চলে আসে। সরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, মাঝে মাঝে সাপ্তাহিক ছুটি বন্ধ বেড়াতে আসে। এমন এক ছুটির দিনে সে বাড়িতে আসার সিদ্ধান্ত নিল বা চিন্তা করলো। রাতে ট্রেন ধরে শহরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। এরপর রিক্সা নিয়ে গ্রামের বাড়িতে চলে আসে। রিক্সা কিংবা গাড়ি ঘোড়া এবং রাস্তা দিয়ে আসে না, একমাত্র হেঁটেই যেতে হবে বাড়িতে। বাজার থেকে বাড়ির ছোটদের জন্য কিছু ভাজা পোড়া নিয়ে রাতে 12:30টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ি রাত হয়, রাস্তায় কোনো লোকজন বা মানুষ ছিল বা মানব ছিল না। প্রথমত গ্রাম, দ্বিতীয়ত রাত 12টা। গ্রামের রাত 8টা বাজলে যে আগের মতো হয়ে যায়, পুরো গ্রাম যেন ঘুমিয়ে পড়ে। সেক্ষেত্রে এখন রাত 12টা। বিশাল আকার এক বট গাছের পাশ দিয়ে যেতে হবে জাহিদের বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এর কোনো বিকল্প রাস্তা নেই। এই বট গাছটা ক্রস করেই তাদের বাড়িতে আসতে হয়, এছাড়া কোনো উপায় নেই। বট গাছের কাছাকাছি আসতে ধীরে ধীরে তার পূর্বের ঘটনাগুলো যেন মনে পড়তে থাকে, আর অমনি তার ভেতরে যেন ভয় কাজ করতে থাকে। জাহিদ যতই সামনে আসতে থাকে ততই হৃৎপিণ্ডটা যেন কাঁপতে থাকে। হৃৎপিণ্ডটা এত জোরে তার পাতে থাকে যেন মনে হচ্ছিল বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। জাহিদ বট গাছের কাছাকাছি এসে দেখতে পেল 6 জন লোক বসে আছে। জাহিদ মনে একটু সাহস পায়, কাছে গিয়ে ডাক দিতে লোকটা মুখ ঘুরিয়ে তাকায়। জাহিদ দেখতে পায় আশরাফুলের মাথা তার দিকে শুষ্ক দৃষ্টিতে তাকিয়ে আছে। গাছের দিকে তাকাতেই হঠাৎ করে চুপ চুপ করে শব্দ হয় এবং জাহিদের গায়ের উপরে তরল আঠানো জাতীয় কিছু একটা পড়লো। জাহিদের মনে হচ্ছিল তার একের পর এক পায়ের ওজন যেন 40 মণ হয়ে যাচ্ছে। সে যেন দৌড়াতে পারছে না। অতিরিক্ত ভয় পাওয়ার কারণে গলার স্বর থেকে কোনো শব্দ বের হচ্ছে না। জাহিদ বট গাছের বেদির উপরে দেখলো একজন অর্ধবয়স্ক মহিলা আগুন জ্বালিয়ে পানি ফুটাচ্ছে। অন্য একজন চোখ বড় বড় করে বলছে, তোকে খেয়ে নেবো, এদিকে আয় মানব, অনেকদিন ধরে কিছু খায় না। লোকটা নিজের চোখ তুলে কচ কচ করে শব্দ করে কামড় মেরে খেতে লাগলো আর বলল, কাছে আয়। এই দৃশ্য দেখে জাহিদ সজোরে দৌড় দিতে থাকে, চিৎকার করে ছুটতে লাগলো। এক দৌড়ে বাড়ির উঠোনে এসে পড়ে গেল। ঘর থেকে জাহিদ বাবা মা যেন বেরিয়ে এসে দেখলেন তার ছেলের এই অবস্থা। বাড়ির আশেপাশে লোকজন যারা চিৎকার চেঁচামেচি শুনে চলে আসলো। জাহিদের বাবা জাহিদকে এত রাতে বাড়িতে আসার জন্য বকাঝকা করলেন। শহর থেকে আসার পথে কাছের কোনো হোটেলে কিংবা বাজারে এসে বাবাকে ফোন না দিয়ে আসার জন্য জাহিদকে 110টা কথা শুনতে হলো। এরপর পরিস্থিতি ঠান্ডা হলে সবার কাছে জাহিদ শুরু করে শেষ পর্যন্ত ঘটনার বর্ণনা করলো। সবাই ঘটনার কথা বিশ্বাস করলেও কেউ সাহস করে সততা যাচাই করার জন্য ওই বট গাছের কাছে যায়নি। পরদিন প্রথম প্রহরে প্রতিবেশীরা জাহিদের সঙ্গে সেই ঘটনাটা দেখার জন্য দল বেঁধে সেই বট গাছের নিচে চলে গেল, কিন্তু এই ধরনের কোনো আলামত দেখা পেল না। এভাবেই আবারও একের পর এক ঘটনা ঘটতে থাকে বট গাছের নিচে, এখনো করে যাচ্ছে। কিন্তু রহস্য কিন্তু উদ্ঘাটন করতে পারেনি। কি ছিল সেই বট গাছে, কারা ছিল, কেনই বা এইভাবে করে বট গাছটা অভিশপ্ত হয়ে গেল? অদ্ভুত একটা ঘটনা যেন এখনো লোক মুখে প্রচলিত। ঘটনাটা একদম সত্য ঘটনা। জায়গার নাম উল্লেখ করছি না, এতে করে সবাই বুঝতে পারবেন। আমি চাই না যে কোনো জায়গার নাম উল্লেখ হোক। যে সময় ঘটনাটি ভালো লাগবে পড়ে শোনাবেন। এটা আমার কালেক্ট করা আর একটা নতুন ঘটনা, এবং ঘটনাটি আসলে রিয়েল স্টোরি বলে আমি আপনার কাছে শেয়ার করলাম। ভালো লাগলে প্রতি দুনিয়ায় শেয়ার করবেন। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ফিরোজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর
beautiful story. This is striking, strong story, man. What a story, what a story. This is absolute masterpiece. আমি বলবো যে আমাদের ভাই, প্রিয় ভাই, সিরিয়াসলি ভাই উড়ে যাচ্ছে বেসিক্যালি। আনবিলিভেবল, আনবিলিভেবল, আনবিলিভেবল। সত্যি কথা, আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের ফিরোজ ভাই যেভাবে করে মানে এফোর্ট দিচ্ছে ভাই, অ্যামেজিং। ওয়াও, আলহামদুলিল্লাহ যে এত ভালো স্টোরি পেলাম ভাই। আমি সত্যি খুবই আনন্দিত এবং বিমোহিত যে এত ভালো ভালো ঘটনা আপনি কালেক্ট করছেন ভৌতিক দুনিয়ার জন্য। আপনি এটাকে ভৌতিক কথায় অজস্র ঘটনা পাঠিয়েছেন, অজস্র হিসাব নিয়ে। এখন ভৌতিক দুনিয়া আপনি আমাকে যেভাবে ঘটনা পাঠাচ্ছেন, দিস ইজ অ্যাবসলিউটলি, আসলে আপনাকে ভোলা যাবে না। সত্যি আপনি অসাধারণ একজন মানুষ। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি এভাবেই আপনার মাধ্যমে আরো অনেক অনেক স্টোরি পাবো এবং দারুণ রকম ঘটনা দিয়ে ভুলে যাবে ভৌতিক দুনিয়ার পরবর্তী ঘটনাগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল, সুপার বিউটিফুল স্টোরি। আশা করছি এভাবেই সামনের স্টোরিগুলো আপনি শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেরি করবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। চলে যাবো, যাওয়ার আগে বলবো আপনারা যদি চান তাহলে ভৌতিক দুনিয়ায় ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি বই আছে, এটা ইমেল আর স্যার। ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক দুনিয়া @gmail.com এবং অবশ্যই নিশ্চয়ই জানেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। অবশ্যই চেষ্টা করবেন শুরুতে আপনাকে লিখতে হবে ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা, এতে করে আমি আইডেন্টিফাই করতে পারবো যে এটা ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানেই আজকের মতো আমাদের ঘটনা শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।